এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ ও অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। দর্শক, আজকে আলোচনা করব লক্ষ্মীপুর 1, 2, 3 ও 4 সংসদীয় আসনগুলো নিয়ে। জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা, সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী ভাবনা। কিন্তু শুরুতেই প্রার্থীদের কথা একটু শুনে আসি। লক্ষ্মীপুরে 2008 থেকে 2024 সাল পর্যন্ত যে সকল নির্বাচন হয়েছে সে সকল নির্বাচনে 2008 সালে বিএনপি থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন, 2014 সালের পরবর্তীতে সময়ে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন। কিন্তু আমরা লক্ষ্মীপুর রামগঞ্জের মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন দেখিনি। বরং 2004-5 সালে যে সকল রাস্তাঘাট হয়েছে সেগুলো সংস্কার ব্যতি রেখেই মানুষের ভোগান্তিতে পরিণত হয়েছে। স্বপ্নের রামগঞ্জ করব আমরা, এই রামগঞ্জকে বেকার মুক্ত করব, এই রামগঞ্জের সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে আমরা নতুন রামগঞ্জ গড়ে তুলবো ইনশাআল্লাহ। মানুষের যে চাহিদা ইনশাআল্লাহ আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো। আমাদের মূল লক্ষ্য হলো মানুষের 5টা মৌলিক চাহিদা: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আমরা মূলত 5টা কাজকে ইনশাআল্লাহ সবচেয়ে বেশি অগ্রাধিকার দেব। আমার নির্বাচনী এলাকায় কয়েকটি ইউনিয়ন আছে অত্যন্ত দুর্গম, যেমন চররমণী মোহন, টুমসর ইউনিয়ন, কালিচর এলাকা। মানুষ চায় এখানের উন্নয়ন এবং কিছু রাস্তাঘাট হোক, পোল কালভার্ট হোক। আমরা জনগণের প্রত্যাশা পূরণ করার জন্যই তো আমরা নির্বাচিত হই। তো সেই হিসাবে আমার নির্বাচনের পরে আমার উদ্যোগ থাকবে, কার্যক্রম থাকবে এই সমস্ত যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করা। আমরা আশা জানাই লেভেল প্লেইং হবে, কিন্তু এটা পরিপূর্ণ হয় না। এটা আমরা এখনো ভালোর জন্য প্রত্যাশা করতেছি। আর এছাড়া বিশেষ সূত্রে আমরা জানছি বিভিন্ন দিক থেকে অস্ত্র আসতেছে। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, রেমিটেন্স সকল দিক থেকে একটা গ্লোরিয়াস এরিয়া হচ্ছে এই লক্ষ্মীপুর। কিন্তু দুর্ভাগ্যজনক, আমাদের ভিশনারি লিডারশিপের অভাবে, অনেস্ট লিডারশিপের অভাবে লক্ষ্মীপুর আজকে এই জনপদ অনেক পিছিয়ে গেছে। দায়িত্ব নিয়েই সবসময় মানুষের পাশে থাকি। বিএনপি গণমানুষের দল। বিএনপির নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষক ছিলেন, নিজে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। গ্রামের মানুষের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনগুলোতে এই বাংলাদেশটাকে নতুনভাবে গড়াই আমাদের লক্ষ্য। ইতিমধ্যে তারেক রহমানের কথাবার্তা, আচার আচরণ, ইন্টারভিউতে এদেশের মানুষ আস্থা এবং বিশ্বাস পেয়েছে। নির্বাচনে একটা আবহাওয়া তৈরি হয়েছে। আমরা গ্রামে যাচ্ছি, গঞ্জে যাচ্ছি, শহরে যাচ্ছি, বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথাবার্তা বলছি। নিশ্চয়ই আপনারাও দেখছেন খুব স্বতঃস্ফূর্ততা। এই নির্বাচনটাকে আদায় করে নিতে হবে, খুব বেশি প্রয়োজন নির্বাচনটা। যারা বিগত দিনে ফ্যাসিস্টদের সন্ত্রাসী ছিল, সন্ত্রাসীদের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। বাকি আমাদের যারা প্রার্থী আছে বিভিন্ন দলের, তারা ইতিমধ্যে সে ফ্যাসিস্টদের সন্ত্রাসীদের সাথে যোগাযোগ করতেছে। আমরা আশঙ্কা করতেছি নির্বাচনের যে সুন্দর একটা পরিবেশ দরকার, এই পরিবেশে বিঘ্ন করতে পারে এই সন্ত্রাসীরা যদি প্রকাশ্যে ওপেন ময়দানে আসে। আমি আশা করি সুষ্ঠু নির্বাচন হবে। তারপরে সামান্য কিছুটা একটু আশঙ্কা যেটা আছে, আশা করি তারপর প্রশাসন, সরকার এগুলো কন্ট্রোল করে নেবে। নারী পুরুষের ব্যবধানটা এইভাবে ঘেরাটোপের মধ্যে থেকে ওরা যেমন স্বাস্থ্য বঞ্চিত হয়, শিক্ষা বঞ্চিত হয়, সুবিধা বঞ্চিত হয়, তার মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকেও কিন্তু আমরা সমান পর্যায়ের করে গড়ে তুলতে পারি না। আমরা সেই নারী শিশুদেরকে এতটুকু থাকতেই আমরা তাদেরকে ঘরে রাখতে পছন্দ করি। এগুলো নিয়ে আমি বড় ধরনের কাজ করতে চাই। রোড টু পার্লামেন্টে আমরা কথা শুনছিলাম মনোনীত প্রার্থী যারা, বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতা, তাদের কথা শুনছিলাম। লক্ষ্মীপুরের যে আসনগুলো নিয়ে কথা বলবো সেগুলোর সেই সব আসনের কথা শুনছিলাম। আমাদের সাথে লক্ষ্মীপুরের যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে থেকে দুজন আমাদের সাথে যুক্ত হবেন। লক্ষ্মীপুর 2 আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী SUM রুহুল আমিন ভূঁইয়া, এবং আরও যুক্ত হবেন আমার সাথে বিএনপি মনোনীত প্রার্থী লক্ষ্মীপুর 3 আসন থেকে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তিনিও যুক্ত হবেন। তাদের কাছ থেকে শুনবো, দুজনের কাছ থেকে শুনবো তাদের নির্বাচনী ভাবনা, তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্য। আমি এর মধ্যে দেখতে পাচ্ছি শহীদুদ্দিন চৌধুরী অ্যানি আমার সাথে যুক্ত হয়েছেন, এবং আরও দেখতে পাচ্ছি আমার সাথে রুহুল আমিন ভূঁইয়াও যুক্ত হয়েছেন। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, যদি শুরুটা করতে চাই, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন, এবং লক্ষ্মীপুরে আপনার যে আসন সেই আসনে কিভাবে আসলে পরিবর্তনটা আনতে চান?
প্রশাসনকে রাজনৈতিক প্রভাব মুক্ত কিভাবে করবেন, দুর্নীতিকে কিভাবে মুক্ত করবেন, সেই বিষয়গুলো যদি একটু শুনি। শহীদুদ্দিন চৌধুরী আনি। যে দীর্ঘ ছিলাম যে দেশে একটা শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, ইনশাল্লাহ এখন পর্যন্ত আমাদের এই লক্ষ্মীপুরে শান্তিপূর্ণ অবস্থান বিরাজমান রয়েছে। আমরা আশা করছি যে একটা সুন্দর নির্বাচন এখানে অনুষ্ঠিত হবে। প্রশাসনকে আমরা বরাবরই সহযোগিতা করছি এবং প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশার জায়গা এখানেই যে একটা শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের দিন, নির্বাচনের আগের দিন কিভাবে করবেন সেজন্য কঠিন পদক্ষেপ যেন ওনারা গ্রহণ করেন। তাছাড়া আমাদের এলাকার মানুষ খুবই স্বতঃস্ফূর্ত, তারা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। যত যেখানে যাচ্ছি দিনে 12 তারিখে দিবেন। আমাদের কিছু নির্বাচনী এলাকা হিসাবে কমিটমেন্ট রয়েছে। বুঝতে বছর এখানে কোনো উন্নয়ন হয় নাই, মানুষ এত আবদার, তাদের এত দাবি যে এখানে রাস্তা, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, কালভার্ট অনেক কিছু থেকে বঞ্চিত ছিল বিএনপির এলাকা হিসাবে। এবং বিশেষ করে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি হিসাবে আমার এলাকা তো কোনো উন্নয়নে দেয় নাই। এই জন্য তাদের আবদারটাকে রক্ষা করতে গেলে আমাকে প্রতিনিয়ত সবার বাড়িতে যেতে হচ্ছে, কথাগুলো শুনতে হচ্ছে, আবদারগুলা রেখেই আমি যান্ত্রিক ত্রুটির কারণে শহীদুদ্দিন চৌধুরীর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমার রাজনীতির উত্থান, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অনেক কাজ করেছিলাম 17 বছর। শহীদুদ্দিন চৌধুরী, জি আমি শুনলাম আপনার কথা, শুনতে পাচ্ছি। যান্ত্রিক ত্রুটির কারণে আসলে সংযোগটি খুব ভালোভাবে আমি আপনার কথা শুনছি তেমনটাও না, নিশ্চয়ই শুনবো আপনার কাছ থেকে পরবর্তীতে। আরও রুহুল আমিন ভূঁইয়ার কাছে একটু যেতে চাই। রুহুল আমিন ভূঁইয়া, আমরা আমাদের অন্য অতিথির কথা শুনছিলাম, আপনার দলকে কেন আসলে জনগণ আসলে যেই জয়ের ব্যাপারে সবাই তো আশাবাদী, আসলে সংসদীয় রাজনীতি আপনারা করেন, কিন্তু কেন আপনাদের বেছে নেবে? দেখুন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন করি। স্বাধীনতার পরে 3টি দল ক্ষমতায় ছিল, তিনটি দলে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। জনগণের মধ্যে হতাশা বিরাজ করতেছে, রাজনীতি, প্রতিহিংসা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্বের রাজনীতি আমরা বিগত সময় দেখেছি। তাই এই দেশের মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের জন্য আমরা মানুষকে আশ্বস্ত করতে পেরেছি আমরা সততার সহিত, নিষ্ঠার সহিত, আমানতদারির সহিত দেশের স্বাধীনতার সার্বভৌম রক্ষা করতে পারবো, জনগণের প্রাপ্য সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে পারবো। আমরা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। জনগণ আমাদের এই কথা আশ্বস্ত হয়েছেন বিদায় আগামী দিনে লক্ষ্মীপুরের জনগণ পরিবর্তন হিসেবে জামাত ইসলামীকে ভোট দিয়ে সরকার গঠন করতে চায়। 24শে গণঅভ্যুত্থানের একটা বড় দাবি ছিল যে দুর্নীতি, দখলদারি, চাঁদাবাজি এগুলো যেন বন্ধ হয় নতুন বাংলাদেশে। সেগুলো করার ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেবেন? আমরা স্পষ্ট ভাষা বলছি, আমাদের দলে কোনো দুর্নীতিবাজ নেই, আমরা নিজেরাও দুর্নীতিবাজ নই। আমরা এই দেশের দুর্নীতি দমনকে অগ্রাধিকার দেবো, সবার আগে স্থান দেবো। দেখুন, এই দেশে অনেক উন্নয়নমূলক প্রকল্প হয়, কিন্তু এই প্রকল্পের অর্থ চাঁদাবাজি, টেন্ডারবাজি, পার্সেন্টেজে বন্টন হওয়ার পরে মাত্র সামান্যতম অংশ উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়, যার কালে উন্নয়নগুলি টিকসই হয় না। আমরা আগামী দিনে টিকসই উন্নয়ন, জনগণের সেবক, শাসক নয়। বিগত দিনে আমরা দেখছি জনগণকে শাসন করতে দেখেছি, মানসিকতা নিয়ে কেউই তার নিজ দায়িত্ব পালন করেনি। তাই আমরা দুর্নীতিকে এক নম্বর স্থান দিয়েছি। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক মুক্ত বাংলাদেশ, যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থাটা, সার্বিকভাবে সেবামূলক কর্মকাণ্ডে দেশ জনগণের জন্য একটি উপভোগ্য এবং জনগণের জন্য অভয় আশ্রম হিসাবে আমরা এক দেশ গড়তে চাই, যে আমরা দুইবার স্বাধীনতা অর্জন করেছি, একবার 71 সালে, আরেকবার 2024-এ জুলাই আগস্টের আন্দোলনে। জাতির যে প্রত্যাশা ছিল যে প্রত্যাশিত বাংলাদেশ গঠন করার জন্য আমরা জনগণকে কাছে কমিটমেন্ট করছি, জনগণও আমাদের কথা আশ্বস্ত হচ্ছে। একদম পরিষ্কার। শহীদুদ্দিন চৌধুরী, আপনার কাছে আবারও যেতে চাই। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনাদের দলে বা আপনার এলাকায় আসলে নির্বাচনে ঠিক এই আগে কোনো ধরনের অন্তর্কন্দল রয়েছে কিনা, কোনো ধরনের চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা নির্বাচনে?
যে আমাদের জামাত ইসলামের আমির সাহেব যে কথাগুলো বলেছেন, আমি জাস্ট ওনার সঙ্গে একটু অ্যাড করতে চাই। উনি ব্যক্তিগতভাবে মুক্তিযোদ্ধা হিসাবে ওনাকে আমি যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে দেখছি, কিন্তু ওনাদের দল স্বাধীনতার সময় ভূমিকা কী ছিল এটা খুব স্পষ্ট। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন রণাঙ্গনে, তিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন হয়েছে। দেশের এই স্বাধীনতাকালীন সময়ে মানুষ জামাত ইসলামীকে দেখেছে, দেশের বিরোধিতা তারা কিভাবে করেছিলেন সেটাও দেখেছে, অত্যাচার নির্যাতন মা বোনদের উপর কেমন কিভাবে হয়েছে, তো সেটাও এই দেশের মানুষ দেখেছে। জামাত ইসলামীকে তার কর্মকাণ্ডকে খুব কাছের থেকে দেখেছিল সেই সময়ে। আওয়ামী লীগকেও দেখেছে, স্বাধীনতার পর আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন দেখেছে, দুর্নীতি দেখেছে, দুঃশাসন দেখেছে, প্রেসিডেন্ট জিয়াকে দেখেছে, খালেদা জিয়াকে দেখেছে। এটা আরেকটা বিশেষ প্রমাণ হলো যে এই যে প্রেসিডেন্ট জিয়ার জানাজা, খালেদা জিয়ার জানাজা, সেখানে দেশের মানুষ এই দলকে, এই জিয়া পরিবারকে কিভাবে পছন্দ করে, কিভাবে ভালোবাসে। আমরা তারই আদর্শের রাজনীতি করে আজকে জনগণের কাছে গিয়েছি, জনগণের পাশে দাঁড়িয়ে আমরা বারবার এই লক্ষ্মীপুরে যতবার নির্বাচন হয়েছে, নির্বাচনে লক্ষ্মীপুরে ধানের শীষ প্রার্থীকে মানুষ বিজয়ী করেছে। সেটা আপনি সেই 91 সাল বলেন, 96 সাল বলেন, 2001 বলেন, 2008 বলেন, এরপরেও যদি এই দেশে নির্বাচন হতো তাহলে সত্যিকারভাবে বাকি 3টা নির্বাচনও বিএনপি বিজয় লাভ করতো। ইনশাল্লাহ আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে 12 তারিখে যে নির্বাচন হবে, নির্বাচনে মানুষ আমাদেরকে পছন্দ করে, আমাদেরকে বাছাই করে নিয়েছে এবং মানুষ তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী দিনে এই দায়িত্বটুকু আমাদের উপরে দিবেন। এবং আমি আশাবাদী লক্ষ্মীপুরের 4টা আসন আমরা ইনশাল্লাহ দানের শেষ প্রতীক দিয়ে নির্বাচিত হব এবং এই আশাবাদ ব্যক্ত করছি আরও এই কারণে যে দুর্নীতিমুক্ত একটা প্রশাসন। আজকে যারা বলে যে আমরা কিছু ট্যাগ লাগানোর চেষ্টা করে চাঁদাবাজির, ট্যাগ লাগানোর চেষ্টা করে টেন্ডারবাজির, কিন্তু যারা দীর্ঘ 17 বছর এই অত্যাচার নির্যাতন করেছিল, যারা এই দুর্নীতি দুঃশাসন করেছিল, তাদেরকে কিন্তু ওনারা শেল্টার দিচ্ছেন। শেল্টার দিয়ে আজকে গ্রামে গঞ্জে আরও দুর্নীতি, আরও অত্যাচার নির্যাতন সন্ত্রাস করার সুযোগ তৈরি করে দিচ্ছেন। কিন্তু না, আমাদের কাজ হলো এই লক্ষ্মীপুরে সম্প্রীতি রেখে সকল রাজনৈতিক দল যেন সুন্দরভাবে রাজনীতি করেন এবং আদর্শের ভিত্তিতে রাজনীতি করে এই সমাজটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যান। সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতা অতীতেও ওনাদেরকে করে আসছি, সামনের দিকেও করব এবং একটা সুন্দর নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সেজন্য আমরা সকলের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। জি, শহীদুদ্দিন চৌধুরী, একদম পরিষ্কার আপনার কথা। রুহুল আমিন ভূঁইয়া কিছু বলবেন কিনা? জি, আমি বলতে চাই উনি আমাদেরকে 71-এর ট্যাগ লাগিয়েছেন। 71-এ ক্ষমতায় ছিল মুসলিম লীগ, তখন যে সমস্ত হত্যা, নারী নির্যাতন, লুণ্ঠন যা কিছু ঘটেছে মুসলিম লীগের নেতৃত্বে হয়েছে। জামাত ইসলামী স্বাধীনতা যুদ্ধ করে না ঠিকই, কিন্তু স্বাধীনতার বিরোধিতা করে ময়দান অস্ত্র নিয়ে নামে নাই। বরং আমরা বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশে সকলকে নিয়ে এই দেশটা গড়তে চেয়েছেন। এই জন্য তাঁর আমলে এম এ সবুর খান তিনি পুনর্বাসিত হয়েছেন। শাহ আজিজ যারা 71-এর স্বাধীনতার বিরোধিতা করেছেন তিনি এদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এছাড়া আরো অনেক, আব্দুর রহমান সাবেক রাষ্ট্রপতি, তিনিও এই শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। বরং আপনারা দেখেন আওয়ামী লীগের আমলে শেষের দিকে এসে যে মুক্তি রাজাকারদের তালিকা তৈরি করা হয়েছে, এখানে জামাত ইসলামীর রাজাকার ছিল মাত্র 37 জন, আওয়ামী লীগের 8000-এর উপরে, বিএনপির 1095 জন। তাহলে জামাত ইসলামীতে রাজাকার আছে, এই কথা একেবারে বিশ্বাসযোগ্য নয়। পাশাপাশি আমি বলতে চাই যে আমরা বিএনপির সাথে দীর্ঘ সময় ধরে জোট করেছি, যুগপৎ আন্দোলন করেছি আওয়ামী লীগের সাথে। যখন যার সাথে আমরা থাকি, জোট করি, তখন তাদের বিভক্ত দলের কাছে আমরা হয়ে যাই রাজাকার। এই জন্য আমি বলতে চাই জামাত ইসলামীতে কোনো রাজাকার নেই। আর আরেকটা কথা তিনি বলেছেন, 24শে আন্দোলনের পরে পরাজিত শক্তিকে আমরা আমাদের দলে পেয়েছি। এই কথা একেবারেই অসত্য কথা, এই কথা সত্য নয়। বরং কিছুদিন আগে আমরা দেখেছি সামাজিক যোগাযোগের মাধ্যমে যে 250 লোক আওয়ামী লীগ করেছে, তারা এখন বিএনপিতে যোগ দিয়েছে। তাহলে আমরা তাদেরকে পুনর্বাসন করার প্রশ্নে আসে না। আমাদের নেতৃবৃন্দরা শহীদ হয়েছেন, লক্ষ্মীপুরে আমাদের শহীদ ডাক্তার ফয়েজ আহমদ সাহেব শহীদ হয়েছেন, যাদের হাতে তারা শহীদ হয়েছেন তাদের সাথে তাদেরকে দলে আমরা ভিড়াবো, এই কথা একেবারে অসত্য কথা। একদম পরিষ্কার। দুজনের কথা শুনলাম, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে রোড টু পার্লামেন্টে সময় দেওয়ার জন্য। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট, একটা বিরতি নিচ্ছে, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। এবারে আমরা শুনবো লক্ষ্মীপুর
আগেই যেমনটা বলছিলাম 1, 2, 3 ও 4 এই সংসদীয় আসনগুলি নিয়ে আমরা কথা বলবো আজকে। সেখানকার প্রার্থী, সেখানকার ভোটার, তাদের ভাবনা জানবো। এ পর্যায়ে আমরা সেই আসনগুলোতে বিগত যে নির্বাচনী বছরগুলো রয়েছে সেগুলোতে কী ধরনের ফলাফল হয়েছে সেগুলো একটু তথ্য দেখে নিই। আমরা যদি শুরুতে দেখি 1991 নির্বাচনে লক্ষ্মীপুর 1-এ সেখানে কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী তিনি কিন্তু জয়ী হয়েছিলেন জিয়াউল হক জিয়া। 24,727 ভোট পান এবং তার অর্ধেকেরও কম ভোট পেয়ে জামায়াতে ইসলামের প্রার্থী লুৎফর রহমান তিনি হেরে যান। 91 নির্বাচনে কিন্তু বিএনপি লক্ষ্মীপুরে 1 আসনে জয়ী হয়। এরপরে যদি দেখি 96 এই আসনটিতে আবারও একই প্রার্থী যিনি আগেরবারও জয়ী হয়েছিলেন জিয়াউল হক জিয়া, তিনি 28,577 ভোট পেয়ে জয়ী হন এবং আওয়ামী লীগ এবার আসলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসে। শফিকুল ইসলাম তিনি 17,244 ভোট পান, তিনি হেরে যান, বিএনপি জয়ী হয়। এরপরের যে নির্বাচনী বছর 2001 সালে এই লক্ষ্মীপুর 1 আসনে অর্থাৎ সংসদীয় আসন 274 যেটি, সেটিতে আবারও একই প্রার্থী অর্থাৎ আগের 2 নির্বাচনী বছরের মতোই এবারও জিয়াউল হক জিয়া তিনি জয়ী হন এবং 68,990 ভোট পান বিএনপি থেকে এবং মোহাম্মদ শাহজাহান আওয়ামী লীগ থেকে তার অর্ধেকের কম ভোট পান 32,437 ভোট পেয়ে তিনি কিন্তু পরাজিত হন। এরপর 2008-এ আমরা 1991 নির্বাচনের দিকে যদি আবারও যাই, লক্ষ্মীপুর 2 আসনে মোহাম্মদুল্লাহ বিএনপি থেকে তিনিও কিন্তু 38,599 ভোট পেয়ে জয়ী হন এবং এম এ জব্বার জামায়াত ইসলামের প্রার্থী 91 নির্বাচনে 30,097 ভোট পান, তিনি হেরে যান এই আসনটিতে। উনিশশো 96-এ আবার আমরা লক্ষ্মীপুর 2 আসনে যদি দেখি, বিএনপি থেকে বেগম খালেদা জিয়া তিনি কিন্তু সেই সময়ে নির্বাচন করেছিলেন এবং তিনি 59,054 ভোট পান এবং তোজাম্মেল হোসেন চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী তার অর্ধেক ভোট পেয়ে তিনি হেরে যান, 26,937 ভোট পান বেগম জিয়া। এই আসনটি থেকে নির্বাচনে জয়ী হন। 2001 সালে এই আসনটিতে অর্থাৎ লক্ষ্মীপুর 2 আসনে বেগম জিয়া আবারও নির্বাচন করেন এবং 1,23,526 ভোট পান। হারুনুর রশিদ আওয়ামী লীগের প্রার্থী তিনি হেরে যান এবং বিএনপি থেকে বেগম খালেদা জিয়া জয়ী হন। পরবর্তী আসনে আমরা যদি চলে যাই লক্ষ্মীপুর 3, সেই আসনটিতে 91 নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি থেকে অ্যাডভোকেট খায়রুল আনাম তিনি কিন্তু জয়ী হন 26,908 ভোট পেয়ে এবং আলহাজ মোহাম্মদ শফিকুল্লাহ জামায়াত ইসলামের 19,132 ভোট পেয়ে তিনি কিন্তু পরাজিত হন। জামায়াত ইসলামের পরাজিত, বিএনপি আসনটিতে 91 নির্বাচনে জয়ী হয় লক্ষ্মীপুর 3 আসনে। এর পরের নির্বাচনী বছরে যদি আমরা যাই 1996 সালে, সেটি দেখে নেব। দুঃখিত, আমরা 2001 সালের নির্বাচনের দিকে যদি একটু তাকাই, এই আসনটিতে শহীদউদ্দিন চৌধুরী আনি বিএনপি থেকে 95,215 ভোট তিনি পান এবং জয়ী হন। অ্যাডভোকেট কাজী ইকবাল হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের প্রার্থী 41,235 ভোট যিনি পান, তাকে হারিয়ে কিন্তু শহীদউদ্দিন চৌধুরী আনি এই আসনটিতে জয় পান। লক্ষ্মীপুর 4 আসনের দিকে যদি ফিরে তাকাই, রব চৌধুরী বিএনপির প্রার্থী 25,884 ভোট পেয়ে তিনি জয়ী হন এবং খুব সামান্য ভোটের ব্যবধানে কিন্তু আসম আব্দুর রব জাসদের প্রার্থী 91 নির্বাচনে 25,631 ভোট যিনি পান, তিনি কিন্তু হেরে যান। বিএনপি খুব সামান্য ভোটের ব্যবধানে বিএনপি কিন্তু জয়ী হয় এই আসনটিতে। এই আসনটিতে 1996 সালের যেই নির্বাচনী বছর, তার ফলাফলের দিকে যদি একটু তাকাই, আগের বছর যিনি পরাজিত হয়েছিলেন আসম আব্দুর রব জাসদ থেকে, তিনি কিন্তু এবারে জয়ী হন 37,282 ভোট পেয়ে এবং রব চৌধুরী তিনি যিনি আগেরবার জিতেছিলেন তিনি এবারে এসে হেরে যান 25,031 ভোট পেয়ে। এরপরে 2001 সালে যদি আমরা একটু দেখি, এবিএম আশরাফ উদ্দিন বিএনপির প্রার্থী 45,977 ভোট পান এবং আসম আব্দুর রব জাসদের প্রার্থী তাকে হারান, যিনি 43,453 ভোট পেয়ে পরাজিত হন। তাকে হারিয়ে কিন্তু বিএনপির প্রার্থী আশরাফ উদ্দিন তিনি জয়ী হন লক্ষ্মীপুর 4 আসনে। আমরা মোটামুটি দেখে নিলাম 4টি আসনের যে নির্বাচনী ফলাফল বিগত বছরগুলোতে, সেগুলো দেখে নিলাম এবং এবারে জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা আর প্রত্যাশার কথা।
আমরা মেয়ে হয়ে যেন কি আমরা নিজের পরিচয় তুলে ধরতে পারি, আমরা যেন কি কোনো ছেলের উপর কোনো কারোর উপর নির্ভর না হয়ে আমরা কি নিজের পরিচয়টা তুলে ধরতে পারি। বাংলাদেশে এখন বর্তমানে যদি 8,000 মেয়েরা হয় বিয়ে, 7,000 হয় ডিভোর্স, কারণ কেন মেয়েদের কোনো অবস্থান নাই। আমার প্রত্যাশা হচ্ছে যে যেই আসুক না কেন, আমরা যেহেতু মেয়ে মানুষ, যেহেতু একটা পড়াশোনার কাজে হোক, কাজের ক্ষেত্রে হোক, আমরা বেশিরভাগ বাইরে থাকা হয়, তো আমরা বলবো যে আমি নিরাপদ ভাবে চলাফেরা যেন করতে পারি। বর্তমান যে সরকারটা আসবে ইনশাল্লাহ আগামীতে আমাদের জন্য চমৎকার ভালো কিছু জন্য আমি আশা রাখছি, এবং কি শুধু তাই না, আগামী দিনগুলো যেন উদ্যোক্তাদের জন্য চমৎকার ভাবে একটা সুযোগ এবং চমৎকার একটা অপরচুনিটি তৈরি করে দেওয়া হয়। মেয়েরা যখন রাস্তায় বের হবে, কখনো কখনো ফ্যামিলিতে অসুস্থ হতে পারে, কাউকে হসপিটাল নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের রাস্তাঘাটে চলাফেরার সময় যাতে আমাদের ভয় কাজ না করে, আমরা যাতে স্বাধীনভাবে চলতে পারি। অস্ত্র হানাহানি এবং বাইরের দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র যে জিনিসটা আসে, তো আমি লক্ষ্মীপুরে যে এমপির কাছে যে বর্তমান যিনি সংসদে যাবে ওনার প্রতি একটা দৃষ্টি আকর্ষণ করছি যে লক্ষ্মীপুরে যিনি এই সংসদে যাবে এই বিষয়টা নিয়ে একটু তদন্ত করার জন্য। একটাই চাওয়া, একটাই দৃষ্টি আকর্ষণ করি, যাতে লক্ষ্মীপুরে একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি হয়, যাতে আধুনিকভাবে ছেলে মেয়েরা পড়ালেখা করে যাতে কারিগরি শিক্ষাটা লাভ করে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। বর্তমানে যিনি সংসদ সদস্য হবেন, যারা হবে, আমার তাদের কাছে একটাই দাবি থাকবে, তারা যেন আমাদের রাস্তাঘাটগুলো ভালোভাবে সুন্দরভাবে তৈরি করে দেয়। প্রত্যাশা হচ্ছে যে সরকারে আসুক, এটা আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু নারীদের নিশ্চয়তা, নারীদের সমানভাবে চলা, ইফতিজিং দূর করা, এগুলো দূর করতে হবে। নারীরা যাতে পড়ালেখা করে পুরুষের মতোই সমান অধিকার গ্রহণ করতে পারে, বেকারত্ব না থাকে, সঠিকভাবে চাকরি পায়। যে বা যারা নির্বাচিত হবেন যাতে লক্ষ্মীপুর শহরটা ওনাদের কাছে নিরাপদ থাকে, যেন হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলো যেন না হয়। সমাজে যেন ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, এবং দুর্নীতি, চাঁদাবাজি যেন বন্ধ হয়, এবং মানুষের মূল্যবান যে অধিকার ফিরিয়ে পায়। এটা হলো আমার যারা নির্বাচিত ওই প্রতিনিধির কাছে আমার আবেদন। সুস্থভাবে মানুষ যেহেতু আসতে পারে, কেন্দ্র মানুষ ভয়ভীতি যেহেতু না থাকে ভিতরে থেকে, মানুষ যেহেতু বাড়ি থেকে সুন্দরভাবে বাইরে আসে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে, আমরা সেই নিশ্চয়তা চাই। জনগণের ভিতরে যে ভয়ভীতি আছে এবং নির্বাচনের পূর্বে একটা সুষ্ঠু পরিবেশ দরকার, তা না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এটার একটা প্রচুর প্রভাব পড়বে বলে আমি মনে করি। আবারও একটা বিরতি নিচ্ছি রোড টু পার্লামেন্ট মধুমতি ব্যাংক আয়োজনে, এবং ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। স্বাগত। আবারও দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। আপনাদের সাথে আছেন অঞ্জন শুভ্র। নির্বাচন এলেই জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ের যুক্তিতর্ক, আর সেই সব নিয়ে ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন উদ্দিন। সুমন, আপনার মাধ্যমে একটু শুনে নিতে চাই লক্ষ্মীপুর থেকে ভোটের আড্ডায়, চায়ের আড্ডায় আসলে কি বলছেন মানুষ নির্বাচন নিয়ে। শুভ্র, শীতের মৃদু বাতাস আর চায়ের গরম কাপে নির্বাচনী আলোচনায় মুখর এখন লক্ষ্মীপুর থেকে শুরু করে চায়ের দোকানগুলোতে এখন একটাই আলোচনার বিষয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই মুহূর্তে আমি আছি শহরের সরকারি কলেজ রোডের একটি টি স্টলের সামনে। এখানে তরুণ থেকে শুরু করে সাধারণ শ্রেণী পেশার মানুষ নির্বাচন নিয়ে আলোচনা করছেন। তো আমরা তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব নির্বাচন নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশার কথা। জি, প্রথমে আপনার কাছে জানতে চাইবো, আপনি তো একজন নতুন ভোটার, সেক্ষেত্রে এই নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা আসলে কি? আমি একজন তরুণ ভোটার, এবারই আমার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ এসেছে প্রথমবার ভোটার হওয়ার সাথে সাথে, আলহামদুলিল্লাহ। তো আমি একটা সুষ্ঠু নির্বাচন চাই, যেখানে ভোট চুরি হবে না, এমনকি কোনো অরাজকতা সৃষ্টি হবে না। আগে ভোটের সময় এলেই হয়ে যেত যে অরাজকতা সৃষ্টি, মানে আতঙ্ক, না হয় ভোট হয় একটা সুষ্ঠু এবং সমৃদ্ধিকর পরিবেশের ভিতরে, এবং সকল নির্বাচনী তফসিলগুলো মেনেই যেন যারা প্রার্থী রয়েছেন তারা যেন নির্বাচন করেন এবং একটি সুষ্ঠু সরকার নির্বাচিত হয়। এই হচ্ছে একজন তরুণ ভোটার হিসেবে আমার প্রত্যাশা। ধন্যবাদ। উনি আসলে নির্বাচনের সার্বিক নিরাপত্তার বিষয়ে কথা বলেছেন, তার ভাবনা বলেছেন। আমরা এখন যাব আরেকজনের কাছে। এই নির্বাচনে আপনারা কেমন প্রার্থী চান আসলে? এই নির্বাচনে আমরা চাই একজন জনগণের প্রার্থী, যাকে জনগণ তার বিপদে সবসময় পাশে পাবে, এবং এমন একজন প্রার্থী নির্বাচিত হবেন জনগণের পবিত্র আমানতের মাধ্যমে, ভোটের মাধ্যমে, যিনি করবেন, যিনি লক্ষ্মীপুরে যে অবকাঠামোগত যে ব্যাপারগুলো রয়েছে সব খুবই অনুন্নত। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সড়কটি রয়েছে, মহাসড়কটি রয়েছে, আমরা এখানে চলাচল করতে পারি না। এছাড়াও লক্ষ্মীপুরের বিভিন্ন যে অবকাঠামোগুলো রয়েছে সবগুলোই ভঙ্গুর অবস্থা। আমাদের প্রত্যাশা থাকবে
যে তিনি আমাদের এই অবকাঠামোগত উন্নয়নগুলোর ক্ষেত্রে খুবই ভূমিকা রাখবেন, যিনি আগামী ভবিষ্যতে আসবেন, এই প্রত্যাশা। উনি আসলে ওনার প্রত্যাশার কথা বলেছেন। আমরা একটু আরেকজনের কাছে জানতে চাইবো, এই নির্বাচনে আপনাদের প্রত্যাশাগুলো আসলে কি কি, এবং এই নির্বাচনে আপনাদের প্রতিফলিত বলে মনে করছেন? ধন্যবাদ। আমি একটু ব্যতিক্রম বিষয়ে কথা বলবো। আপনারা অনেকে অবগত আছেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসেব অনুযায়ী পৃথিবীতে 16% মানুষ প্রতিবন্ধী। এই হিসেবে বাংলাদেশেও এর ব্যতিক্রম খুব একটা ঘটবে বলে মনে করি না। তো প্রতিবন্ধীদের এই 16% মানুষকে বাদ দিয়ে তাদের রাজনৈতিক অংশগ্রহণ ছাড়া তাদের মুক্তি সম্ভব না, এবং বাংলাদেশের দৃশ্যপট এবং সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করা কোনোভাবে সম্ভব হয়ে উঠবে না। আমি আশা করি যে এই সরকার এমন এক ব্যবস্থা নেবেন যেটা টেকসই এবং সারা বিশ্বে একটা দৃঢ় অবস্থান তৈরি করবে প্রতিবন্ধীদের জন্য। সংরক্ষিত আসনে যেরকম নারীদেরকে দেওয়া হয়, প্রতিবন্ধীদের জন্য অন্তত 5টা আসন দেওয়া হোক, এবং সেই দৃষ্টিকোণ থেকে এমন প্রতিবন্ধীদেরকে দেওয়া হোক যে শিক্ষাগত যোগ্যতায়। উনি আসলে একটি বিষয় বলেছেন, প্রতিবন্ধী মানুষ এবং যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের বিষয়ে আসলে ওনার দাবি দেওয়া উপস্থাপন করেছে। আমরা এখন আরেকজন নতুন ভোটারের সাথে কথা বলবো। আসলে এই নির্বাচনে আপনাদের আসলে প্রত্যাশাটা কি? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি ডিবিসি নিউজকে। আগামী ত্রয়োদশ নির্বাচনে তরুণদের ভোটার ভাবনা, আগামী ত্রয়োদশ নির্বাচনে প্রায় 35% ভোটার হচ্ছে তরুণরা। তাই বলা যায় যে তরুণরা সরকার, তারা হচ্ছে কিং মেকার, এটা বলতে পারে। তরুণরা একটা চাওয়া পাওয়া আছে তরুণদের, তাদের চাওয়া পাওয়াটার মধ্যে হচ্ছে আগামী সরকার যেন এসে তাদের জন্য বিশেষ করে কর্মসংস্থান, তারপর মানসম্মত শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রে কিছু সংস্কার যেগুলো আছে এগুলার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। এবং 2024 সালে তরুণদের একটা স্লোগান ছিল, আহ্বান ছিল, ওঠানা মেধা, মেধা মেধা। আমরা চাচ্ছি যে বিশেষ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের ছাড়া আর যেন মেধার ভিত্তিতে রাষ্ট্রটা পরিচালনা এবং গঠন করা হয়। আমি তরুণ ভোটার হিসেবে এটি আমার প্রত্যাশা। ধন্যবাদ। আমরা এখন একজন তরুণ নারী ভোটারের কাছে জানতে চাইবো, এই নির্বাচনে আপনাদের প্রত্যাশা আসলে কি কি? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আসলে আমার প্রত্যাশা হচ্ছে এবার নির্বাচনটা যেন হচ্ছে সুষ্ঠু অবাধ নির্বাচন হয়, যেন হচ্ছে একজন প্রার্থী যেন সমান সুযোগ সুবিধা পায়, আর একজন ভোটার যেন তার পছন্দের ভোটারকে, তার পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারে। ধন্যবাদ ডিবিসি নিউজকে। জি, ধন্যবাদ। আমরা এখন আরেকজন নারী শিক্ষার্থী এবং ভোটার কাছে জানতে চাইব, এই নির্বাচনে আপনাদের প্রত্যাশাগুলো কতটুকু প্রতিফলিত হবে বলে মনে করছেন? দেখুন, নির্বাচন হচ্ছে একটা ঈদের মতো উৎসবমুখর একটি পরিবেশ থাকে। আমার প্রত্যাশা থাকবে এই পরিবেশে নারীরা যাতে সাবলীলভাবে ভোটটা দিতে পারে, তাদেরকে যাতে কোনো ঝামেলার পরিবেশ বা কোনো হ্যারাসমেন্টের শিকার না হয়, তাদের সেফটির বিষয়টা যাতে নিশ্চয় দেওয়া হয়। আর একজন শিক্ষার্থী হিসেবে আমার প্রত্যাশা থাকবে, আমরা দেখি যে রাজনৈতিক নেতাদেরকে আমরা বিভিন্ন অনুষ্ঠান ছাড়া দেখি না। আমার প্রত্যাশা থাকবে যে তারা মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের সাথে কথা বলবে, তাদের সমস্যাগুলো নিয়ে দেখবে এবং সেগুলো সমাধানের চেষ্টা করবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এখন আরেকজন নারী ভোটারের সাথে কথা বলবো এবং নারী শিক্ষার্থী। আপনি কেমন জনপ্রতিনিধি চান আসলে? আমরা চাই জনগণের জনপ্রতিনিধি। বিগত বছরগুলোতে দেখেছিলাম যে আমাদের জনপ্রতিনিধিরা অনেক বেশি সহিংস ছিল, ভায়োলেন্স ছিল। তারা জনগণের সাথে মিশতো না, তারা নির্বাচনের পূর্বে একটি প্রতিশ্রুতি দিত কিন্তু পরবর্তীতে সেই প্রতিশ্রুতিগুলো রাখতো না। কিন্তু আমরা এই যে নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখছি, এই বাংলাদেশে আমরা এমন প্রতিনিধি চাই যারা আমাদেরকে স্বপ্ন দেখাবে এবং আমাদের স্বপ্নগুলো পূরণেও তারা ভূমিকা পালন করবে। ধন্যবাদ। আসলে এখানকার এক একজন এক এক রকমের প্রত্যাশা করছেন, তাদের নির্বাচনী ভাবনাগুলো আসলে তুলে ধরছেন। আমরা এখন আরেকজনের কাছে একটু নির্বাচনী ভাবনাটা জানতে চাইবো। আসন্ন নির্বাচন নিয়ে আপনার আসলে ভাবনাটা কি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবনা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে আমাদের ইন্টারিম সরকার যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা যেন যারা তরুণ ভোটার আছে তারা যেন তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারে, তারা তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারে, এবং যে নারী ভোটার, পুরুষ ভোটার, সকল ভোটাররা যেন তাদের যে আকাঙ্ক্ষা আক্ষেপ যে তারা 2026-এ এসে একটা ভোট দিবে, এই ভোটটা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে দিতে পারে, এটাই হলো আমার আকাঙ্ক্ষা। ধন্যবাদ। এখানকার ভোটাররা আসলে যেটি জানিয়েছেন, সার্বিকভাবে তারা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চান এবং যাতে তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন।
বিগত সময়গুলোতে আসলে তারা ভোট দিতে পারে নাই। আমরা আরো দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসন্ন নির্বাচনে ভালো, সৎ, দক্ষ, যোগ্য, যিনি এলাকার মানুষের খেদমত করবেন, সেবা করবেন, হ্যাঁ, দেশ প্রেম যার মধ্যে আছে, এই জাতীয় লোকদেরকে আমরা চাই আর কি। জি, ধন্যবাদ। আসলে ওনারা প্রার্থীর ক্ষেত্রে একজন ভালো সৎ প্রার্থী চাচ্ছেন। আমরা একটু আরেকজনের কাছে জানতে চাইবো, আসন্ন নির্বাচনে আপনাদের প্রত্যাশাগুলো কি কি এবং এই নির্বাচনে আপনাদের প্রত্যাশাগুলো কতটুকু প্রতিফলিত হবে বলে মনে করছেন? ধন্যবাদ মিডিয়া ভাইদেরকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা এমন একটি নির্বাচন চাই বা এমন প্রতিনিধি চাই যে প্রতিনিধির মাধ্যমে আমাদের অতীতের যেই রেকর্ডগুলো হয়েছে ওই রেকর্ডগুলো না হয়, আমাদের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে যে প্রার্থী কাজ করবে আমরা আশা করব ওইরকম প্রার্থী বিজয় হয়ে আমাদের দেশটা পরিচালনা করবে। ধন্যবাদ। শুনছিলেন এখানকার যারা সাধারণ ভোটার এবং নতুন ভোটাররা রয়েছেন, সবাই আসলে সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চান, যাতে তারা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি তারা জানিয়েছেন। একদম পরিষ্কার। সুমন, আপনাকে ধন্যবাদ। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, ডিবিসির সঙ্গেই থাকুন।